সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ৪০ বছরের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে শেখ হাসিনার নির্দেশে বেগম খালেদা জিয়াকে চরম দুর্ব্যবহার, অপমান ও এক কাপড়ে বাড়ি থেকে বের করার ১৪ বছর পর গোপন ভিডিও প্রকাশ। বেগম খালেদা জিয়ার সাথে কি ঘটেছিল সেদিন, থাকছে বিশেষ প্রতিবেদন। হার্ডলাইনে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালতে হবে হাসিনার গণহত্যার বিচার, থাকছে বিস্তারিত প্রতিবেদন। ক্ষমতার দাপটে বিপুল সম্পদ গুম খুনের অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচার, অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তার, থাকছে বিশেষ প্রতিবেদন। নতুন সরকারের কাছে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চাই বিএনপি। নির্বাচন কবে তা নিয়ে স্পষ্ট বার্তা দিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন। তাকে আদালতে তোলা হয়েছিল, সেখান থেকে তাকে কারাগারে পাঠানো। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কিন্তু খুবই গরম হতে চলেছে। আবারও নতুন কিছু দেখতে চলেছেন আজকের ভিডিওতে। আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ নিউজগুলো মিস করবেন। দর্শক, যারা নতুন অবশ্যই দেরি না করে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। মহাদুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয় রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। এসে গেল হাসিনার ১০ মামলা। সিসিটিভির অনুসন্ধানে ধরা পড়ল যাদের নির্দেশে সচিবালয়ে আগুন দেওয়া হয়। গণহত্যার অভিযোগ এবার ফেসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এবং সর্বশেষ জানাবো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম, দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য ২০১৪ সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। ২০১৮ এর নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয় সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ, সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। নিক্সনের শক্তিই তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা, সবই করত এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যারা তার কথায় উঠবস করতেন। বিরোধী মতে লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকে টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গারপুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবন চন্দ্র সরকারের ১৪ বিঘা জমি। ২০১৪ নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরেজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত ১.৫ কিলোমিটার পথের ২ পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। ওই এলাকার আশেপাশে ২-৩টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হচ্ছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতেন নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতেই সম্পূর্ণ হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ ৫ থেকে ৬ লাখ টাকা। এ নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলে ৩৮% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজেও পরিবারের সদস্যরা মালিক হন ১,০০০ বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে ১০ বছরের সম্পদ বাড়িয়েছেন ৫৪ গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন, দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর, সিটি কর্পোরেশন ঢাকা, ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে।
তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2 কোটি 5 লাখ শেয়ার সঞ্চয়পত্র, ব্যাংক আমানত 2 কোটি টাকা আর স্ত্রীর নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেখান নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1 কোটি 52 লাখ টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসাবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান 3716 বর্গফুটের, গুলশানে 4891 বর্গফুটের ফ্ল্যাট, আর গ্রামের বাড়ি ভাঙার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে কারিগরি টাকায় লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ 3000 কোটি টাকারও বেশি। এর মধ্যে 1400 কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর 1700 কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট 55টি। এসব হিসেবে লেনদেন হয় 1402 কোটি টাকার বেশি, আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে 18 কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে 7 কোটি টাকার সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা, আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আলো ফুলানো ফাপানো, আর তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি। অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে। দুদক দুর্নীতি দমন কমিশন বলেছে, তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় 1700 কোটি টাকার বেশি, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে 17টি। এসব হিসাবে জমা পড়েছে প্রায় 9.25 কোটি টাকা। ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজের প্রমাণ মিলেছে। চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির পরিবারকে। সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী। তার এমন কান্নার পেছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালে সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভেতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলেছেন উচ্ছেদের নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। শেখ হাসিনার নির্দেশে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব যে ব্যক্তিটি দিয়েছিলেন তার নাম মামুন খালেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল প্রফেসর ডক্টর শেখ মামুন খালেদ। আমাদের গৌরবময় সেনাবাহিনীকে যে কয়জন মানুষ কলঙ্কিত করেছে তাদের মাঝে মামুন খালেদ অন্যতম। মামুন খালেদ হলেন সেনাবাহিনীর একজন সিগন্যাল কোরের অফিসার, অর্থাৎ তার মাঠের কোনো জ্ঞান নেই। তিনি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীকে তৈলমর্দন করে মূলত সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে নিজেকে নানা গুরুত্বপূর্ণ পদে আসীন করতে পেরেছিলেন। তিনি হলেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র গুম খুনে পারদর্শিতা এবং বিরোধী মতকে আওয়ামী লীগের পক্ষে দমন করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। তারেক সিদ্দিকীর আস্থাভাজন এ ব্যক্তি কখনো কোনো খণ্ডযুদ্ধ বা জীবনে কখনো বাস্তব গোলাগুলির সম্মুখীন হননি, অথচ নিরস্ত্র বা আনআর্মড পার্সন যারা তাদের চোখ বেঁধে নিজ হাতে গুলি করেছেন বা গুলির নির্দেশ দিয়েছেন, এমন ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে মামুন খালেদের নাম বেশ উপরের সারিতেই থাকবে। ইমরান এইচ সরকারের তথাকথিত সেই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ পরিবারের শাসনের প্রায় শেষ সময় পর্যন্ত মামুনের পরিকল্পনায় বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। মামুন খালেদ প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি গুম ও খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন ডিজিএফআই এর ডিজি থাকাকালীন সময়। 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত ওই সময়ে, অর্থাৎ 2010 সালের নভেম্বর মাসে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিচড়ে উচ্ছেদ করা হয়েছিল। এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেই ব্যক্তি, তিনি হলেন এই কুখ্যাত মামুন খালেদ। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর ওই বাসায় মদ ও ম্যাগাজিন রাখা হয়। এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআই এর অফিসাররা। সেই উচ্ছেদ অভিযানে অল্প কিছু সাংবাদিকদেরও সেদিন আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রিত সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা বকশিশ দিয়েছিলেন এই মামুন। খালেদের তত্ত্বাবধানে সেদিন উপস্থিত সাংবাদিকদের মাঝে সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা রেখেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর দালাল ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। মামুন খালেদের আস্থাভাজন সাংবাদিক নামধারী ভারত ও শেখ হাসিনার দালাল শ্যামল দত্ত সেদিন
তার উল্লাসের নগ্ন বহিঃপ্রকাশ করেছিলেন। অনেকটা অ্যাভারেজ বিজয়ের মতন করেই বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে সেদিন এই মামুন খালেদের নির্দেশে চরিত্র হননের খেলায় মেতে উঠেছিল এই শ্যামল দত্তরা। খালেদা জিয়া মদ খেলে ফ্রিজে রেখে খেলে অসুবিধা কোথায়? খাটের নিচে লুকানো বাথরুমে কেন থাকবে মদ? এসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক কথা বলে খালেদা জিয়ার চরিত্র হননের নোংরা খেলায় সেদিন মেতে উঠেছিলেন শ্যামল ও মামুন খালেদ গংরা। সেদিন মামুন খালেদের নেতৃত্বে খালেদা জিয়ার বাসার মদের বোতল ও নোংরা ম্যাগাজিন যারা প্ল্যান্ট করেছিল তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল আক্তার হামিদ ও জেনারেল মোল্লা ফজলে আকবর। এই পুরো পরিকল্পনা বাস্তবায়নের অর্থ দিয়েছিলেন মামুন খালেদ শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে সমাজে প্রতিপন্ন করার জন্য এবং শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর আস্থাভাজন হিসেবে নিজের শক্ত অবস্থান সমুন্নত রাখার জন্য সেদিন বেগম জিয়ার বেডরুমে প্রবেশ করে তার সাথে অসম্মানজনক আচরণ করেছিলেন মামুন খালেদের অধীনস্থ 19 লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। সেদিনের সে অসম্মানজনক আচরণের পুরস্কার হিসেবে মকসুরুল বর্তমানে দুবাই শহরে বিলাসী জীবনযাপন করছে। দুবাই এবং কাতারে তার রয়েছে স্বর্ণের ব্যবসা। তবে বর্তমানে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এই মামুন খালেদ বিএনপির শাসনামলে নিজেকে একজন বিএনপি পন্থী হিসেবে জাহির করে নানা সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। মামুন খালেদ সেনাবাহিনীর স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্সের কমান্ডেন্ট হিসেবে থাকাকালীন সময়ে 1/11কে টেকসই করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বাড়িকে বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দেন এবং জেনারেল মইনু আহমেদকেও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। মামুন খালেদ ডিজিএফআইতে থাকা অবস্থায় বিডিআর বিদ্রোহের আগাম খবর জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। শোনা যায় বিডিআর বিদ্রোহের সময় অনেকগুলো রাইফেল তিনি বাইরে বের করে এনেছিলেন। অর্থাৎ মামুন খালেদকে রিমান্ডে নিলে চাঞ্চল্য বিডিআর পিলখানা হত্যা মামলার রহস্যের অনেকখানি কুল কিনারা হবে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মামুন খালেদ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নগ্নভাবে চরিত্র হননের খেলায় মেতে ওঠা মামুন খালেদ আমাদের আগামী প্রজন্মকে শিক্ষক হিসেবে কি শিক্ষা দিচ্ছেন তা ভাবলে সত্যি আটকে উঠতে। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা। তারা বিরোধী দলগুলোর ওপর নানা দমনপীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেন, আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে কমিশন তাদের নজরে এনেছে রাজনীতির মাঠে বিরোধী দলের নেতা কর্মীদের দমনে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ, পদায়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি মামলায় হস্তক্ষেপ, গ্রেপ্তার, বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এসব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন। তাদের নির্দেশে অধস্তন অনেক নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধূলিসাৎ করার জন্য তারা 5 আগস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা করেছেন। সুবিধাভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশের নির্বিচারে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর হয়েছে। চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছেন। গোয়েন্দা সূত্রগুলো বলছে উচ্চাভিলাষী ও অপেশাদার ওই পুলিশ কর্মকর্তাদের এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। খোঁজ খবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে তালিকা তৈরি হচ্ছে। তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের নাম রয়েছে, যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশ ত্যাগ করেছেন। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর 2 দফায় চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাবেক কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও খন্দকার ফারুক হোসেন ও মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন। এর বাইরেও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ও থানার অনেক ওসির নামও আছে তালিকায়। দুদক সূত্র জানিয়েছে এসব কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছেন কর্মকর্তারা। নতুন সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের একটি রূপরেখা প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে দলটি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, 3 মাসে নির্বাচন দেয়া সম্ভব না, এটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে আসা সম্ভব। এর জন্য এই সময়টাকে দ্বিগুণ করে 6 মাস করা যেতে পারে। এই 6 মাসের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যেন একটি নির্বাচনী রোডম্যাপ দেন। তুমুল গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। এরপর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তখন থেকে সাধারণের মধ্যে প্রশ্ন জেগেছিল, কতদিন থাকবে এই সরকার। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন নতুন দায়িত্ব নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজনৈতিক দলগুলো আশ্বাস দেয় গণতন্ত্রের কল্যাণে দেশ সংস্কারের সরকারকে সময় দেবে তারা। এদিকে গত 15 আগস্ট এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকবে ততক্ষণ তাদের সহযোগিতা করা হবে। দেশের স্বস্তি ফিরিয়ে এনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বিএনপি এই সরকারকে যৌক্তিক সময় দেবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব। সেই সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, এটা আমাদের সরকার, গণঅভ্যুত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদের ততক্ষণ সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে থাকবে তারা, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের সব প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এরপরই নির্বাচন হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় গুলিতে পোশাক শ্রমিক সোহেল রানা নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান কথিত শেখ হাসিনা সরকারের দমনপীড়ন নীতির অন্যতম প্রবর্তক। তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিনা ভোটের নির্বাচনে এমপি হন শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে। মাঝে জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী লীগে, হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়কে দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে। সেখান থেকেই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতের সম্রাট হয়ে ওঠেন। ক্ষমতা ও দাপটে অঢেল সম্পদও কামিয়েছেন শাহজাহান খান। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনা সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে আছেন শাহজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও। 2018 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ, সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি। হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা। আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন। সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ে বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, আমার শ্রমিক কর্মচারীরা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অন্যান্য সমস্ত কিছু তাকে বিচ্ছিন্ন করে দাও। এমনকি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিল হাসিনার এই দোসর। খালেদা জিয়াকে এমন ভাবে ঘেরাও করা হবে, তার খাবারও আমরা বন্ধ করে দেব, যাতে খাবার নিয়ে কেউ ঢুকতে না পারে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায়ায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে। গত 4 বছরে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে। অভিযোগ আছে, সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত 249 শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তার ছিল মাস্তান বাহিনী। বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে 5 ভাগের 1 ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাহজাহান খানের ইশারায়। 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন। এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা। বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি। এদিকে নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, যা 2024 সালে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময়ে তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। খোঁজ নিয়ে জানা যায়, শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন, সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম, সার্বিক ফুড ভিলেজ, সার্বিক হোটেল সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে। বিশেষ করে ঢাকা মাদারীপুর রুটের সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার। এ পরিবহনের ব্যানারে 200টির বেশি গাড়ি চলাচল করত। এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে। অনুসন্ধানে জানা গেছে, ঢাকায় শাহজাহান খানের বেশ কয়েকটি বহুতল বাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ঢাকার বাইরে মাদারীপুরে শত শত বিঘা জমি, এমনকি টাকা পাচার করে বিদেশের মাটিতেও গড়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম একসময় একটি কলেজের প্রভাষক ছিলেন। তার বড় ছেলে আসিফ খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ মাদারীপুরের সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে মাহাদি খান শামস একমাত্র মেয়ে ঐশী খানকে বিয়ে দিয়েছেন টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি তানভীর হাসানের সঙ্গে। ঐশীকেও বাসের মালিকানা দেওয়া হয়। শাহজাহান খানের পরিবহন সাম্রাজ্য শুরুতে চালাতেন তার চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক। একসময় তার সঙ্গে দ্বন্দ্বের পর ছোট ভাই ওবায়দুর রহমান খান কালুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এবং তার মাধ্যমে মাদারীপুর নিয়ন্ত্রণ করেন। সর্বশেষ তার নিজ বড় ছেলে আসিফ খানকে মাদারীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ছিল ব্যাপক ক্ষোভ। একাধিক সূত্রে জানা গেছে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের মাধ্যমে তার অবৈধ অর্থের লেনদেন হতো। এছাড়া তার আরেক ভাই হাফিজুর রহমান খানও অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন। শাহজাহান খান 2013 সালে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। 2019 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। এ সময় তার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। 2015 সালে গড়ে তোলেন শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। সম্প্রতি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। 20 এপ্রিল সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেয়ার সময় তিনি মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলেন। ঘটনার ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাহজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজাকারের বাচ্চা, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। তিনি 2 দফায় নৌ পরিবহন মন্ত্রী থাকা অবস্থায় অপ্রতিরোধ্য ছিলেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি ছিলেন বিআইডব্লিউটি এর গডফাদার। তাদের দোসররা নতুন রূপে ত্রাসের রাজত্ব কায়েম করার প্রয়াস চালাচ্ছেন বিআইডব্লিউটিতে। এসব লোকজন চাকরিতে বহাল থেকে সংঘবদ্ধ হয়ে আওয়ামী শ্রমিক লীগের নামে বিআইডব্লিউটি এর সর্বস্তরে অস্থির পরিস্থিতির সৃষ্টি করছেন। তাদের সাথে যোগ হয়েছেন কিছু অসাধু কর্মকর্তা। পতিত সরকার আমলে তারা ক্ষমতার দাপট খাটিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। তাদের অনেকের নামে দুদক চেয়ারম্যানের দপ্তরে অভিযোগ থাকলেও নেওয়া হচ্ছে না প্রয়োজনীয় ব্যবস্থা। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিন শেষে পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা। সাংবাদিক ইলিয়াস বলেন, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সে মেশিন। 2022 সালের 20 জুলাই ডয়েচে ভেলে সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁও এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জের প্যারামাউন্ট এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছামতো দামে ধরে বিদ্যুৎ কিনছে। ইলিয়াস আরো বলেন, যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। এসব কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের, শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইন্ডেমনিটি বা দায় মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসের উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায় মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, সেই কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল 2010 সালে। সাংবাদিক ইলিয়াস বলেন, এসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সজীব ওয়াজেদ জয়ের বেগ পার্টনার। এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান এফ রহমান এবং রেহেনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত 15 বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। শেখ হাসিনা যখন যাকে খুশি হচ্ছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারতও রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনো বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালে পিডিপি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে। ওই চুক্তির জেরে এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে।
এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত 1 মেগাওয়াট বিদ্যুৎ সরকারকে দেয়নি, তাদের ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এখানেই শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে। 3 বছরে হাওয়া 54,000 কোটি টাকা শিরোনামের খবরে আরো বলা হচ্ছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020 থেকে 2021 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021 থেকে 22 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়েছে। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে 53,885 কোটি টাকা। সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ মূল্য। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,784 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখে ভাড়া দিচ্ছে সরকার, যে কারণে এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে। ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরো 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করে। সংসদে 2 বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাব সহ অনেকে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু হাসিনা কারোর কথা শোনেনি, কারণ কুইক রেন্টালে তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। সরকার জেনে শুনেই এসব লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনার দুর্নীতি বিচার করতে না পারে, সে কারণে তিনি 2010 সালে ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। আর এভাবেই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনেরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কতটা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীব ওয়াজেদ জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায়। অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন। তাকে আদালতে তোলা হয়েছিল, সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যা মামলার আসামি তিনি। বর্তমান বাংলাদেশে এগুলো একেবারেই নতুন কিছু না। শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর হত্যাকারী চারদিকে, সবার বিরুদ্ধে হত্যা মামলা। আওয়ামী লীগের সাথে থাকা কোনো না কোনোভাবে অ্যালাইন্ড লোকজন, মোটা তাকে সবাই আসলে অপরাধী, আমার কাছে তাই মনে হয়। সুতরাং নানান অপরাধে অনেকে অ্যাকিউজ করা যায়, অভিযোগ আনা যায়, বাকিটা আদালত দেখবে, কিন্তু সবাইকে গণহারে হত্যা মামলা। আরেকটা নজির দেখলাম, নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়ার পর থেকে নানামুখী আলোচনা চলছে, ফান চলছে। এরকম একটা ফান দেখলাম, কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না, তাই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা মুজিবকে নিয়ে যে সিনেমা হয়েছে সেই ফারিয়াকে ধরে সেটার শখ মেটানো হলো, ইত্যাদি ইত্যাদি। পাল্টা প্রশ্ন করছেন, শেখ হাসিনার কে যদি চরিত্রে অভিনয় করাকে যদি গ্রেফতার করা হয়, আরো অনেক শিল্পী আছেন যারা ওই সিনেমায় অভিনয় করেছেন, দেশে আছেন, বহাল তবিয়তে আছেন, তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? যদিও সরকারের দিক থেকে এটাকে তো কারণ বলা হয়নি, হবার কথা না। সরকারের দিক থেকে যা বলার কথা তাই বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং এ বলছেন তার বিরুদ্ধে মামলা আছে, তাকে না ধরলে তো বলতেন যে কেন যেতে দিলাম। কে বা কিসেকে ইন্ডিকেট করা হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। নুসরাত ফারিয়ার গ্রেফতারের সাথে সাথেই এই আলোচনা এসেছে, কিন্তু আমার কাছে এই ধরনের হত্যা মামলা দিয়ে যাকে তাকে ধরার সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হয়ে গেছে, সেটা নিয়েই আসলে কথা বলা দরকার। সেটার সাথে আমি জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছিল, শাস্তি হয়েছিল, সেটাকেই তুলনা করতে চাই। আমরা খেয়াল করছি নুসরাত ফারিয়ার সাথে যখন এই ধরনের কাজ করার চেষ্টা করা হচ্ছে, তখন এই কথাবার্তা আমরা বলছি যে কয়েকদিন আগেই আওয়ামী লীগের সময়কার ডেপুটি স্পিকার, পরে স্পিকার এবং প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদকে দেশ ছেড়ে চলে যেতে দেওয়া হলো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বয়ং সরকার প্রধান উপদেষ্টার অগোচরে এই ঘটনা ঘটতে পারে না। মানে সরকার পুরোটা এটার সাথে জড়িত এবং দায়ী। এবং তিনি যখন গেছেন, তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু করে তিনি ওখান থেকে বলেছেন, তিনি বর্ডার দিয়ে মাথায় মাফলার বেঁধে লুঙ্গি পরে বেরিয়ে চলে যান নাই। সুতরাং সরকার সেটা করতে দিয়েছে। এই দেশে এইরকম একজন মানুষ, যিনি আওয়ামী লীগের একেবারে মূল নীতি নির্ধারণী জায়গায় বসে থেকেছেন পুরোটা সময়, তিনি পালিয়ে যান। আর নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা। আমি ঠিক জানি না নুসরাত ফারিয়ার সাথে আওয়ামী লীগের কোনো কোলাবোরেশন ছিল কিনা, কি ছিল, কেমন ছিল, কতটুকু ছিল। রাদার তার জুলাই এবং আগস্টের কিছু ফেসবুক স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন, যেখানে তাদেরকে এই এই আন্দোলনের সাথে সংহতি জানাতেও দেখা গেছে। কিছু আসে যায় না, ধরে নিলাম উনি সংহতি জানাননি এবং উনি আওয়ামী লীগের সাথে তার ধর্ম মহরমও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি হত্যা মামলার আসামি হতে পারেন কিনা, তিনি কি হত্যা করেছেন কিনা, বা কোনোভাবে জড়িত আছেন কিনা। চাইলেই হত্যা মামলা যে করে দেওয়া যায়, সরকার যে দায়ী করছে বা বলছে কেউ যদি মামলা করে আমরা কি করবো, আমরা তো করি নাই, এগুলো ফালতু কথা। আমরা একটু পেছনে যাই, বহুবার বলেছি কিন্তু এই প্রসঙ্গে আবার একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করলেন, বিচার করতে শুরু করলেন, তখন প্রতিটা বিচারে সিরিয়াস প্রসিডিউরাল প্রবলেম ছিল। মানে উনি আসলে কিছু মানুষকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছেন, উনি সেটা করেছেন। আমি এভাবে বলি যে ভারত আসলে চেয়েছিল, ভারত তার মাধ্যমে এই কাজগুলো করিয়েছে। এর মধ্যে কোনো একটা মামলা সঠিক প্রসিডিওরে হয়েছে, নিখুঁতভাবে হয়েছে, যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিচারিক হত্যাকাণ্ড, সেটাও জাস্টিসের সাথে হয়েছে, এটা বলার স্কোপ নাই।
শেখ হাসিনার এই কারণেই, কারণ প্রসেসটা ঠিক ছিল না। ফলে যেটা দাঁড়ালো, পরবর্তীতে এসে জামায়াতের পক্ষে এই ন্যারেটিভ এখন বাজারে চালু করা সহজ হলো যে তাদের ওপরে অন্যায় করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আবারও বলছি, প্রসেসটা অন্যায়, এবং এখন তাদের এই অপরাধগুলো যে তারা কেউ করেননি, কোনোভাবে জড়িত ছিল না, এই আলাপ তোলাও সম্ভব হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াতের যেসব নেতাকে ওখানে নেওয়া হয়েছে সবার ইকুয়াল অপরাধ ছিল না, ইনভলভমেন্ট ছিল না, কিন্তু কোনো নেতা কি ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের সহযোগী ছিলেন না? আমাদের হিস্ট্রি বলে ছিলেন। হিস্ট্রি, আবারও বলছি, এটা হলো একটা পারসেপশন, হিস্ট্রির আলাপ আমরা করবো, কিন্তু বিচার দেওয়ার ক্ষেত্রে সেটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী কাজ হবে। কিন্তু একটা ভুল প্রসেসের কারণে জামায়াতের পক্ষে এখন এই আলাপ তোলা সম্ভব হয়েছে ওই বিচারটাকে ইন্ডিকেট করে। ঠিক একই রকম ঘটনা, একই রকম ঝুঁকি আমি দেখছি আওয়ামী লীগের যখন অপরাধের বিচার করতে যাবো। আওয়ামী লীগের নানান রকম অপরাধ আছে, দুর্নীতি আছে, প্রতিপক্ষের উপর হামলা আছে, খুন করেনি কিন্তু পিটিয়েছে, আছে চাঁদাবাজি আছে, সরকারি জায়গায় নানান কিছু প্রত্যেকে নানানভাবে অ্যাকিউজ করা যায়, কিন্তু প্রত্যেককে হত্যা মামলা দেওয়ার মাধ্যমে ওই অপরাধগুলো আসলে খেলো হয়ে পড়লো। দিনের শেষে দেখা যাবে এই মামলাগুলো আদালতে টিকবে না, এবং আমরাও চাই না বর্তমান বাংলাদেশে আদালত কোনো রকম কোনো মিথ্যা মামলাকে এন্টারটেইন করুক। তো এগুলো যদি খারিজ হতে থাকে, কোনো একদিন, আমরা তো মনে করি ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না, ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না, কোনো একদিন আওয়ামী লীগ এই প্রশ্নগুলো তুলবে যে আমরা তো কোনো অপরাধ করে, দেখো আদালতে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু তো প্রমাণ করা যায়নি। সমস্যা হচ্ছে যেগুলো প্রমাণ করা যেত সেই জিনিসগুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে সেই মামলাগুলো করা হয়নি, ফাজলামো করা হয়েছে হত্যা মামলা দেওয়ার নামে। বোধ করি হত্যা মামলা দিলে জামিন ডিনাই করা যায়, এবং জামিন ডিনাই করে একটা মানুষকে জেলে আটকে রাখা যায়। এই সরকারের এটাই কৌশল। মানে হত্যা মামলা দিলেই নিতে হবে কেন? কোনো পাবলিক যদি দিতে চায় যে একটা মামলায়, সেটা নিতে হবে কেন? মামলা নেয়, আমি আপনি যে কারোর বিরুদ্ধে গিয়ে হত্যা মামলা করে দিতে পারি, থানায় গিয়ে পারি না। আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গ্রেফতার না করলে তো বলতেন ইত্যাদি ইত্যাদি, আমরা জানি সরকারের দিক থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এরকম যে এইসব মামলায়ও তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করতে। দ্যাটস ফাইন। নুসরাত ফারিয়া বিদেশে যেতে চেয়েছেন, আপনি যদি মনে করেন মামলা আছে তাকে যেতে দেবেন না, কাগজে কলমে ধরে নিলাম। আবার স্মরণ করি, হামিদের বিরুদ্ধে কিন্তু একই রকম মামলা ছিল। যাই হোক, আপনি তাকে যেতে না দিতে পারেন, তাকে বাধা দেন, দেশের মধ্যে নিয়ে আসেন। গ্রেফতার করতে হবে কেন? প্রশ্নটা ওই জায়গায়, গ্রেফতার করতে হবে কেন? গ্রেফতার করা হলো, কারাগারে পাঠানো হলো, ভালো কিছু হয় না এতে, ভালো কিছু হয় না। নিজের হাতে ক্ষমতা থেকে নিজেকে অনেক কিছু মনে করেছিলেন শেখ হাসিনা, তার পতন হয়েছে, পতন হয়েছে। এবং শেখ হাসিনা পতন করিয়েছিলাম আমরা, আমাদের সমাজের সকল নাগরিক তার হিউম্যান রাইটস, সিভিল এবং পলিটিক্যাল রাইটস উপভোগ করবে এই জন্য। সেটা আওয়ামী লীগও বহুবার বলেছি। বিচারে আমরা শেখ হাসিনার জন্য বিচার চাই, শেখ হাসিনার জন্য ন্যায় বিচার, ইনসাফ চাই, সঠিক প্রসেস একটা বিচার তার জন্য নিশ্চিত করতে চাই। তাতে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে, ফাঁসি হতে পারে, সেটা পরের কথা, কিন্তু এই জায়গায় কোনো খুঁত আমরা রাখতে চাই না। আমরা যদি এসব করে বেড়াই, সেই আওয়ামী লীগের গায়েবী মামলার সাথে কি পার্থক্য হলো? করছি, এবং সরকারের সায়ও আছে দেখছি। আমি জানি না, আমি ইদানিং আর সরকারকে আহ্বান জানি না, আওয়ামী লীগের সময়টা বলতাম, আমি সরকার কিছু বলছি না, জাস্ট জনগণকে বলছি জাস্ট জিনিসটা দেখে রাখুন। আমি ওই সরকারের প্রতি আসলে তেমন কোনো আহ্বান এখনো জানি না, কারণ আমি দেখছি এই সরকার ইনক্রিজিংলি প্রচুর সরগোল হয়েছে না এই মামলাগুলো নিয়ে, কোনো কেয়ার করেছেন তারা? তার ইনক্রিজিংলি তারা যা মনে করছেন, যেভাবে মনে করছেন তাই তারা করার চেষ্টা করছেন, সেদিকে এগিয়ে যাচ্ছেন, কাউকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছেন না। একটা সময় তারা রেসপন্ড করতেন, মানুষের কথা শুনতেন, মানুষের সাথে কমিউনিকেট করতেন টু সাম এক্সটেন্ট, যে মানুষ কোথায় কি বলছে, টকশোতে কি বলছে, ফেসবুকে কি বলছে, অন্য জায়গায় কি বলছে, সেগুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন, সেটা অনুযায়ী রেসপন্ডও করতে দেখেছি। কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাগুলো থেকে সরে আসছেন। ক্ষমতার বয়স যত বাড়তে থাকে তখন সম্ভবত এই পরিস্থিতিগুলো তৈরি হয়। তো একটা সরকার 9-10 মাস না যেতেই যদি এটা হয়, একটা সরকার শেখ হাসিনা যদি 15 বছর ক্ষমতায় থাকেন, তিনি আমরা বলি না যে আইভরি টাওয়ারে চলে গিয়েছিলেন, সেটা তো অনিবার্য। এই সরকার তো 15 বছর না, 15 মাসের দিকে যেতে থাকলে আমার মনে হয় তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি রিলাক্টেন্ট হবে এবং আমাদেরকে অবাক করে দেবেন। বটম লাইন, একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি করতে আমরা একটা সরকার আসলে আসতে হবে। আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে এই সরকারের একটা বড় সমস্যা হচ্ছে ওকে নির্বাচন করতে হবে। সুতরাং মানুষ কিভাবে দেখলো, কি দেখলো, কেমনভাবে দেখলো, সেটা তার বিষয় না। আবার একটা কথা একই সাথে জরুরি, মানুষ যদি কোনো কিছুকে, অন্যায় কোনো কিছুকে পছন্দও করে, রাষ্ট্রের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে আবার সেটা করা যায় না। নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা যদি এমন হয়, কাগজে কলমে বলছি 50%-এর বেশি মানুষ সমর্থন করে বা পছন্দ করে, তারপরও এটা করা যাবে না, কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে সেটার ন্যায় বিচার নিশ্চিত করা, তার উপরে যাতে কোনো রকম অবিচার না হয়। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।